প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে একটা অঙ্ক নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা বোর্ডে আসছে। তো এটা অঙ্কটা দেখো কেমন। এই অঙ্কটা হচ্ছে যে বলতেছে জি অফ জেড সমান, মানে এখানে দুইটা উদ্দীপক দিয়ে আছে। এটা একটা উদ্দীপক, এটা একটা উদ্দীপক। তো প্রথম উদ্দীপকে বলতেছে যে জি অফ জেড ইকুয়াল টু এম জেড সাইন ইনভার্স জেড একটি ফাংশন, এবং এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 একটি বক্ররেখা, মানে এটা একটা উপবৃত্ত। এখন বলতেছে যে ক নম্বরটা যে 1 to 2 এর নির্দিষ্ট যোগজীকরণ 1/z cos ln z dz এর মান নির্ণয় করো। খ নম্বরটা এর যোগজীকরণ করতে বলতেছে, মানে এখানে যে g অফ z যেটা দেয়া আছে ওইটারই আছে যোগজীকরণ করতে হবে। আর গ নম্বরটা যে বলতেছে b যদি গ্রেটার দেন a হয়, b যদি এর থেকে বড় হয়, তাহলে উদ্দীপকে প্রদত্ত বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে অর্ধাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে তোমরা জানো এই যে আমি যে বক্ররেখাটা দিয়েছি, এই বক্ররেখাটা একটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এখন উপবৃত্তের বলতেছে অর্ধেক অংশে যে ক্ষেত্রফল কত হবে সেটা তোমাকে বের করতে হবে। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? এখন আমরা অঙ্ক যাই। দেখো অঙ্কে প্রথম যে অঙ্কটা আছে এইগুলো দেখো নিয়ম আছে এগুলো করার অঙ্কর, কারণ আমি তোমাদেরকে আগে বলছি যে ডিফারেন্সিয়েশনের চেয়ে ইন্টিগ্রেশন একটু জটিল। মানে ডিফারেন্সিয়েশন তো অনেক সোজা, তার চেয়ে কিন্তু ইন্টিগ্রেশন একটা জটিল আছে, অনেক কিছুই মাথায় রাখতে হয়, না অঙ্ক হয় না। তো এখন খেয়াল করে দেখো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু উদ্দীপকের সাথে মিল নেই। জাস্ট এটা ক নম্বর একটা প্রশ্ন দিয়েছে যে 1 to 2, মানে লোয়ার লিমিট আছে 1, আপার লিমিট আছে 2, 1/z cos ln z ইনটু dz এর মান বের করতে হবে। তো আমরা যদি প্রথম অঙ্কটা আমি একটা তুলে নিই, তারপর আমরা অঙ্ক যাই। দেখো অঙ্কটা যদি আমরা তুলি, দেখো উদ্দীপকের সাথে মিল নাই, এই জন্য আমি কিছু বলতেছি না, জাস্ট আমরা অঙ্কটা আগে উঠাই নিচ্ছি। তো অঙ্কটা কি আছে, লোয়ার লিমিট আছে 1, আপার লিমিট 2, তারপর দিয়ে আছে 1/z cos ln z। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আসলে আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে যদি আমাদের এর ভিতরে যতগুলো টার্ম দেওয়া আছে, দেখো এখানে একটা টার্ম, এখানে একটা টার্ম, যতগুলো টার্ম দেওয়া আছে, যদি আমরা একটাকে ধরে অন্যটা খুঁজে পাই তাহলে আমরা ধরতে হবে। খেয়াল করে দেখো আমি বলতেছি এখানে একটা টার্ম দেওয়া আছে, এখানে একটা টার্ম দেওয়া আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি একটাকে ধরে তাকে ডিফারেন্সিয়েশন করে অন্যটা খুঁজে পাই তাহলে কিন্তু সেটাকে আমাদের ধরতে হবে। এখন খেয়াল করে দেখো একটু, এই যে লঞ্চের যেটা আছে আমরা এটাকে যদি ধরি তাহলে কিন্তু একে ডিফারেন্সিয়েশন করলে 1/z আসে। তাহলে বুঝতে পারছো বিষয়টা কি? মানে নিয়মটা হচ্ছে যে আমাদের যে টার্মগুলো দেওয়া থাকবে যদি এমন হয় যে একটাকে ধরে তাকে ডিফারেন্সিয়েশন করলে অন্যটা খুঁজে পাবো, আমরা অন্যটাকে পাবো, তখন আমরা করবো কি ওটাকে ধরবো। তা আমরা এখন দেখতেছি যে এই যে লঞ্চের যেটা আছে এটাকে যদি আমরা ধরি তো একে ডিফারেন্সিয়েশন করলে দেখো 1/z হয়, তোমরা এটা জানো। যার কারণে আমরা করবো কি এই লঞ্চেরটাকে ধরবো, লঞ্চেরটাকে আমরা ধরবো। যদি আমরা এখানে ধরি, দেখো খেয়াল করে আমরা যদি ধরি যে লঞ্জের সমান যে কোনো একটা বিষয় ধরো, লঞ্জ এক্সই ধরতে পারো। যদি আমরা এখন লঞ্জের সমান যদি এক্স ধরলাম, ধরি লঞ্জের সমান এক্স, ওকে। তো এই লঞ্জের সমান যদি এক্স ধরি তাহলে এই লঞ্জেটকে যে ডিফারেন্সিয়েশন করো জেড এর সাপেক্ষে সেটা কিন্তু 1/z হয়। শিক্ষার্থীবৃন্দ এই লঞ্জেটটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো জেড এর সাপেক্ষে তাহলে 1/z হয়, তুমি জানো লঞ্জেটকে ডিফারেন্সিয়েশন করলে 1/z হয়, ইনটু dz ইকুয়াল টু হচ্ছে কি dx। আমরা কিন্তু এটা লিখতে পারি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তোমরা কি এটা জানো এভাবে লেখা যায় এটা? জি স্যার। হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে যে খেয়াল করে দেখো, এখন আমাদের এই যে 1/z dz ইনটু dx হয় ইকুয়াল টু dx হয়, কিভাবে হয় এটা কি জানো তোমরা? এটা কেন হয় এটা কি তোমাদের জানা আছে? যে আসলে আসলে ডিফারেন্সিয়েশন তো এমন হওয়ার কথা না, এমন হওয়ার কথা না স্যার, একটু বলবেন? হ্যাঁ ঠিক আছে, আমি এটা বলতেছি তোমাদেরকে। বিষয়টা হচ্ছে দেখো আমি ধরছিলাম হচ্ছে লঞ্চেট, আমি একটা অন্য খাতা দেখাচ্ছি। আজকে একটু নেটের সমস্যা হতে পারে, নেটের কাল থেকে একটু সমস্যা দেখা দিচ্ছে। লঞ্চেট ইকুয়াল টু এক্স আমরা ধরছি, ঠিক না? তা তুমি যদি এটাকে এই জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে লঞ্চেটকে ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই 1z হয়, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে।
তো এখানে এই পাশে আবার দেখো এক্স কে তো ডিফারেন্সিয়েশন করতে হবে জেড এর সাপেক্ষে নাকি, এক্স কে যে ডিফারেন্সিয়েশন করো অবশ্যই এখানেও আবার ডিএক্স বাই ডিজেড হয়। কথা ক্লিয়ার? বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। লন জেড কে যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে তো 1/z হলো, ঠিক আছে। তো এই পাশেও তো আমাদের জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, সেক্ষেত্রে ডিএক্স বাই ডিজেড হবে না? মানে আমি ওর এক লাইন এখানে আমার গ্যাপ দিয়েছি। দেখো লাইনটা হওয়ার কথা ছিল এরকম করে ডি বাই ডিজেড ইন্টু হচ্ছে লন জেড, এখানে হওয়ার কথা ছিল এটা। আবার এই পাশে লেখা উচিত ছিল আমার ডি বাই ডিজেড ইন্টু হচ্ছে এক্স, এইটা লেখা উচিত ছিল আমার এক লাইন, আমি গ্যাপ দিয়ে আবার এভাবে লিখছি। তাই এখন দেখো এইভাবে যদি এখান থেকে এইভাবে আসছে, মানে এই পুরো ফাংশনটাকে আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাই লন জেড কে ডিফারেন্সিয়েশন করলে 1/z হয়, লিখলাম। আর এই পাশে এই যে এক্স কে যে ডিফারেন্সিয়েশন করি ডিএক্স বাই ডিজেড হয়। এখন বিষয়টা হচ্ছে এই যে ডিজেডটা এই পাশে ভাগ আছে, এই পাশে এসে আমাদের কি হয় গুণ হয়, অর্থাৎ 1/z ইন্টু ডিজেড ইকুয়াল টু হচ্ছে কি ডিএক্স। কথা কি বুঝতে পারছো? জি স্যার। সেজন্য আমরা করি কি, এই যে সরাসরি এইভাবে কথাটা লিখি যে একে ডিফারেন্সিয়েট 1/z তারপর ডিজেড হবে ইকুয়াল টু ডিএক্স। কথা ক্লিয়ার হয়েছে? এখন বিষয়টা হচ্ছে যে একটা জিনিসকে আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যেহেতু এখানে লিমিট আছে, আমরা কিন্তু ধরছি, যার কারণে যেহেতু লিমিট আছে কিন্তু আমাদের লিমিটটা কিন্তু চেঞ্জ করতে হবে, এই লিমিট কিন্তু আর থাকবে না। কারণ এই লিমিটটা যেটা দেওয়া আছে সেটা ছিল হচ্ছে এটার জন্য, আর এইসব টার্ম কিন্তু থাকতেছে না, কারণ আমরা ধরছি, কিন্তু ধরার কারণে এই টার্মগুলো থাকতেছে না, এই টার্মগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যার কারণে আমরা করবো কি, সাথে সাথে লিমিটটাও চেঞ্জ করে ফেলবো। লিমিটটা আমরা চেঞ্জ করে ফেলবো, কিভাবে চেঞ্জ করবো দেখো। এখন আমি লন জেড সমান ধরছি এক্স, এটা কিন্তু জেড আর এবং জেড এর মানেটা, এটা কিন্তু লোয়ার লিমিট, এটা আপার লিমিট। এখন খেয়াল করে দেখো যখন হচ্ছে 1 হবে, যখন জেড ইকুয়াল টু 1 হলে তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, লন 1, আর লন 1 এর মানটা আছে 0 হয়, তোমরা এটা জানো। দেখো জেড ইকুয়াল টু যদি 1 হয়, মানে জেড ইকুয়াল টু যদি 1 হয় তাহলে জেড ইকুয়াল টু 1 বসা দাও এখানে, লন 1 মানে হচ্ছে কি 0, তার মানে এক্স ইকুয়াল টু 0 হবে। এরপরে যখন তুমি জেড ইকুয়াল টু 2 বসাবা, জেড ইকুয়াল টু 2 হলে তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু লন 2। দেখো তো বুঝো নাকি এটা, কারণ জেড এর কাছে জাস্ট আমি এই 2টা বসিয়ে দিয়েছি, আর এক্স সমান যেহেতু লন জেড, তার মানে এক্স ইকুয়াল টু লন 2। মানে যেহেতু আমাদের মানটা আমি ধরছি, যার কারণে আমাদের লিমিটটাকে চেঞ্জ করতে হয়। এই যে এইভাবে আমরা লিমিটটা চেঞ্জ করলাম। এখানে কি তোমাদের কি কোনো প্রশ্ন আছে কিভাবে লিমিটটা চেঞ্জ করলাম, কেন করলাম? বুঝতে পারছো কি এটা? জি স্যার, বুঝছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এখন দেখো লিমিটটা বসিয়ে দিই। তাই লিমিটটা যখন আমি জেড এর মানটা 1 ছিল তখন পেয়েছিলাম কত, 0, এই যে 0 বসালাম। যখন জেড এর মানটা 2 ছিল তখন পেয়েছি দেখো লন 2, এই যে লন 2 আমরা বসিয়ে দিলাম। ওকে, এরপর দেখো এই যে আমরা কিন্তু 1/z ইন্টু ডিজেড ইকুয়াল টু ডিএক্স পেয়েছি, দেখছো? মানে এইটুকু ইন্টু এটুকু মিলাইয়ে ডিএক্স ডিএক্স হয়েছে। আর এখানে যে কস কস থাকলো, আর লন জেড সমান আমি ধরছিলাম এক্স, এই জন্য আমি এক্স ধরলাম, ইন্টু এইটুকু এবং এটুকু মিলে হচ্ছে কি ডিএক্স, এই যে ডিএক্স বসাই দিলাম। তোমাদেরকে আমি আবার বলি, দেখো এই কজ লন জেড সমান আমি এক্স ধরছিলাম, সে আমি এক্স এখানে বসিয়ে দিলাম। আর 1/z ইন্টু ডিজেড এই সবটুকু মিলাই দেখো এখানে আসছে ডিএক্স, এই জন্য আমি ডিএক্স বসাই দিলাম। কত সোজা হয়ে গেল। এখন এখন আমরা যদি এখন এখন ক্যালকুলেশন করি তাহলে কি হয়, cos x ইন্টু ডিএক্স। এখন cos x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো সেটা হয়েছে কি sin x, এই যে sin x নিলাম, তারপর এরকম করে লিমিট বসাবো। দেখো বুঝো নাকি? তো আমরা প্রথমে যদি এই লিমিটটা বসাই তাহলে সাইন, তাহলে আমাদের x এর কাছে কাছে শুধুমাত্র এটা বসে যাবে, তাহলে সাইন লন 2 মাইনাস সাইন 0। কেন করলাম, কারণটা হচ্ছে আমরা জানি যে যখন আমরা লিমিটটা বসাই তখন প্রথমে আপার লিমিট বসাতে হয়, মাইনাস সূত্রে এটা মাইনাস, পরে সে লয়ার লিমিট বসাতে হয়। তা আপার লিমিটটা দেখো যেখানে এক্স আছে শুধু সেখানে বসবে, তো সাইনের সাথে এক্স ছিল এখানে, এই জন্য আপার লিমিটটা এই জায়গাটায় বসলো, মাইনাস এই যে জিরোটা মানে লয়ার লিমিটটা আবার যেখানে এক্স আছে সেখানে বসাবো, এই জন্য সাইন এই যে 0 করলাম। তো সাইন 0 ডিগ্রি মান তো আমরা জানি কি 0, যার কারণে আমরা করবো কি এখানে শুধুমাত্র সাইন লন 2, এটাই আমাদের এখানকার অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছো।
এরপর কোনো যদি প্রবলেম থাকে আমাকে বলতে পারো স্যার এই জায়গাটায় বুঝি নাই। আমার তো বিষয় বোঝার কথা। এখন খেয়াল করে দেখো, আমরা এখন পরের একটা অঙ্ক আমরা যাব, সেটা হচ্ছে খ নম্বরটা। খ নম্বরটা উদ্দীপকের সাথে মিল আছে। খ নম্বরটা উদ্দীপকের সাথে মিল আছে। দেখো খ নম্বর কি বলে। খ নম্বর অঙ্কটা অনেক বড় একটা অঙ্ক। দেখো বলতেছে যে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন চিহ্ন এটা, জি অফ এক্স ইন্টু ডিএক্স এর ডিএক্স এর যোগজ নির্ণয় করো, অর্থাৎ ইন্টিগ্রেশন করো। যেখানে এই যে উদ্দীপক দিয়ে আছে, দেখো জি অফ জেড সমান এম জেড ইন্টু সাইন ইনভার্স জেড, এটা তোমাদেরকে দেওয়া আছে। এখন আমাদের এটা করতে হবে। তো আমরা আগে এটা তুলে নিই আগে, এই যে ইন্টিগ্রেশন জি অফ এক্স ইন্টু ডিএক্স, এটা তুলে নিই। তো আমরা যদি এটা তুলে নিই তাহলে আমাদের কি খ নম্বরটা কি করতে হবে। দেখো খ নম্বরটা যেটা করতে হবে, খ নম্বরটা ইন্টিগ্রেশন বলতেছে জি অফ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমাদের যে প্রশ্নটা দেয়া আছে জি অফ জেড ইকুয়াল টু এম জেড ইন্টু সাইন ইনভার্স জেড, তাহলে আমি যদি এখানে জি অফ এক্স বসাই, যদি এখানে এক্স বসাই, তাহলে এম এক্স সাইন ইনভার্স এক্স হবে। কথা ক্লিয়ার? তো আমাদের বের করতে হবে দেখো জি অফ এক্স, জি অফ এক্স বিষয়, তার মানে আমরা ওখান থেকে একটা বিষয় বের করতে পারি, এখান থেকে বের করতে পারি যে এম এক্স সাইন ইনভার্স এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, এটা আমরা লিখলাম। আমি একটা জিনিস এখানে বলে দিই, যে যেহেতু আমরা বলতে পারি যে জি অফ জেড ইকুয়াল টু এম জেড সাইন ইনভার্স জেড, এই কথাটা তোমরা বলতে পারো, লিখে দিতে পারো। দেখো যেহেতু জি অফ জেড ইকুয়াল টু এম জেড সাইন ইনভার্স জেড আমাদের দেওয়া আছে প্রশ্নে, আর আমাদের বের করতে হবে জি অফ এক্স ইন্টু ডিএক্স, এজন্য করলাম কি যেখানে যেখানে জেড ছিল সেখানে সেখানে আমরা কি এক্স বসাই দিলাম, এটা ফাংশনের নিয়ম অনুসরণ তোমরা জানো, তাই করলাম ইন্টু এ যে ডিএক্স। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো একটা বিষয় খেয়াল রাখো, এটা হচ্ছে এম, এম তো কনস্ট্যান্ট, সেটা সামনে চলে যাবে। তো মূলত পদ থাকবে কয়টা, এই যে একটা, এই যে একটা, দুইটা। তো তোমাদেরকে আমি আবার বলতেছি যে যখন ডিফারেন্সিয়েশন করছিলাম তখন কিন্তু যে কোনো একটাকে ইউ আর ভি ধরলে হয়ে যেত, কোনো সমস্যা নেই। যে কোনো একটাকে ইউভি ধরলে হয়ে যেত, কোনো সমস্যা হয় না। বাট ডিফারেন্স ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অবশ্যই ফিক্সড করতে হবে কোনটাকে আমরা ইউ ধরবো আর কোনটাকে আমরা ভি ধরবো। কথা কি বুঝতে পারছো বিষয়টা? কোনটাকে আমরা ইউ ধরবো আর কোনটাকে আমরা ভি ধরবো সেটা কিন্তু ফিক্সড করতে হবে প্রথমেই। তো যদিও দুটো টার্ম আছে তারপরও আমাদেরকে এরকম করে ধরে নিতে হবে, কিন্তু ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতাম না, যে কোনো একটাকে ইউ আর ভি ধরলে হতো। এখন তোমাদের ভিতর থেকে যে কোনো একজন বলো তো দেখি আমাকে, যে কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে আমরা ভি ধরবো। এটা তো কনস্ট্যান্ট সামনে দিয়ে দেবো, বাট এটা আর এটার ভিতরে কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো, কেউ বলতে পারবে? স্যার এক্সটাকে ইউ ধরবো। এক্সটাকে ইউ ধরবো আর ওই সাইন ইনভার্স এক্সকে ভি ধরবো, ঠিক না? তাই বলতেছো? জি স্যার। তোমরা কি আমার কথা একদম মানে মানে সাথে সাথে শুনতে পাও না, না কিছুক্ষণ পরে শুনতে পাও? স্যার সাথে যেন সাথে শুনতে পাই। না, তোমাকে প্রশ্ন করলে তোমরা কিছুক্ষণ পরে গিয়ে অ্যান্সার দাও, সেজন্য বলতেছি। খেয়াল করে দেখো বিষয়টা যেটা দাঁড়ালো, তুমি যেটা বললা যে এটাকে ইউ ধরবো এটাকে ভি ধরবো, ঠিক আছে? কি আমরা যে তুমি ক্লাস করছিল কি না আমি জানি না, মনে নাই আমার। এই যে লিয়েট আমি একটা ব্যবহার করছিলাম, লিয়েট, এই লিয়েটটা কি মনে আছে তোমাদের? লিয়েটটা লিয়েটটা কি ছিল? এল তে ছিল লগারিদম, আই তো ছিল ইনভার্স, আইতে বলতে ইনভার্স বোঝায়, এতে বলা হয় অ্যালজেব্রিক, ত্রিকোণমিতিক আর এক্সপোনেনশিয়াল। বুঝতে পারছো বিষয়টা? লগারিদম, ইনভার্স, অ্যালজেব্রিক, ত্রিকোণমিতিক আর হচ্ছে এক্সপোনেনশিয়াল, এইটা অ্যাপ্লাই করতে হয়, তোমাদেরকে আমি বলছিলাম। তার মানে যেটা প্রথমে থাকবে তাকে ধরবো, মানে এই সিকোয়েন্স অনুসরণ করে যে প্রথমে থাকবে তাকে ধরবো হচ্ছে ইউ, যে পরে থাকবে তাকে ধরবো হচ্ছে ভি। এখন খেয়াল করে দেখো তো, তুমি যদি এটাকে ধরো, এক্সটা তো অ্যালজেব্রিক, এক্স হচ্ছে কি এখানে অ্যালজেব্রিক। সরি স্যার, আমি এটাকে ট্রাইগোনোমেট্রি ধরে তারপরে বলছিলাম, না, এটা তো ইনভার্স। ট্রাইগোনমিতিক না তো, এটা তো ইনভার্স, হ্যাঁ স্যার। ঠিক আছে? তো আমি দেখো এখন এক্সটা তাহলে ইউ ধরবো, সরি, মানে এ হচ্ছে অ্যালজেব্রিক এক্স আর ইনভার্স হচ্ছে সাইন ইনভার্স এক্স, এটা। তাহলে এখন যদি আগে যে আছে তাহলে তাকে আমি ধরবো, আগে আছে দেখো ইনভার্স ফাংশনটা, অর্থাৎ সাইন ইনভার্স এক্সটা আগে আছে।
তার কারণে আমি এটাকে ধরবো হচ্ছে ইউ, এটাকে ধরবো হচ্ছে ভি। এখন তোমাদেরকে আমি একটা সূত্র এখানে লিখে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়। যদি ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে একটু জটিল, আর মনে রাখো সেটা কেমন। একে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে প্রথমে ইউটাকে আমরা রেখে দেব, ভিটাকে ডেরিভেটিভ করব, মাইনাস একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিব, চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে ইউটাকে রাখছিলাম ওইটাকে ডেরিভেটিভ করতে হয় কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। ওকে, ইনটু আবার এই ভি ডিএক্স করতে হবে, মানে কি ভি কে আবার ইন্টিগ্রেশন করতে হবে। কাজ শেষ। এখন এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু এই যে ইন্টিগ্রেশন চিহ্নের জন্য একটা ডিএক্স হবে। কথা কি বুঝতে পারছো বা দেখতে পারতেছো কি, যদি লেখাটা ছোট হয়ে গেছে? জি স্যার। হ্যাঁ, ইউভি আবার বলি, ইউভি যদি ধরবো যখন, তখন ইউটাকে প্রথম রেখে দিয়ে ভিটাকে ইন্টিগ্রেশন করব, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে এই ইউটাকে যারা রেখে দিয়েছিলাম ওইটাকে আমরা করবো কি ডেরিভেটিভ, আর ভিটাকে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এখন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এখানকার যে ইন্টিগ্রেশন চিহ্নটা ছিল তার জন্য একটা ডিএক্স লিখবো। অর্থাৎ বলতে কি বোঝাচ্ছে, যে এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা পাবো তাকে আবার ইন্টিগ্রেশন করা, থার্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে যা ক্যালকুলেশন হবে সেটাকে আবার ইন্টিগ্রেশন করা। এটা বোঝাচ্ছে যে মাইনাস এই ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে লাস্টে ডিএক্স দ্বারা এটা বোঝাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে ধরবো হচ্ছে কোনটাকে, ইউ। এই যে সাইন ইনভার্স এক্স আছে এটাকে আমরা ই ধরবো, আর এই যে এক্স আছে এটাকে ধরবো আমরা ভি। ওকে, আর এমটা তো কনস্ট্যান্ট, সেটা তো সামনে নিতেই পারি, সে সামনে আগে দিয়ে দিলাম, এটাকে সামনে আগে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে এটাকে ইউ ধরতেছি, তাহলে ইউ যদি এটাকে ধরি তাহলে এটাকে আমরা রেখে দিব, তাই এটাকে আমরা যদি রেখে দিই তাহলে সাইন ইনভার্স এক্স আমরা রেখে দিলাম। তারপর কি আসছে, ভিটাকে ইন্টিগ্রেশন ভি, মানে যেটা ভি হচ্ছে এটা, তাহলে একে ইন্টিগ্রেশন। ওকে, মাইনাস, তোমাদেরকে আমি একটা বিষয় বলে রাখি, এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিলাম কারণ এমটা সবার সাথে গুণ থাকবে, এমটা কিন্তু কনস্ট্যান্ট সবার সাথে গুণ থাকবে, সেজন্য এমটাকে সামনে রেখে দিলাম। তা কি করতেছি দেখো, ইউটাকে আমি রেখে দিলাম, এটা হচ্ছে ভি, দেখো এটা আছে ইউ, এটা আছে ভি, এই যে লিয়েট অনুসরণ করে, তাহলে আমি ইউটাকে রেখে দিলাম, ভিটাকে ইন্টিগ্রেশন করতেছি, মাইনাস, তাহলে আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট না দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। দেখো কারণ থার্ড ব্র্যাকেট আমি আগে দিয়ে দিছি, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে যেটা কি ইউ ধরছিলাম সেটা কি এক্স এর সাপেক্ষে কি করব, ডেরিভেটিভ করব। কথা কি বুঝতে পারতেছো, তাকে এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে এই ইউটাকে আমরা ডেরিভেটিভ করব, ইনটু আবার এই যে ভিটাকে ইন্টিগ্রেশন করছিলাম ওইটাকে আবার ইন্টিগ্রেশন করব। কথা ক্লিয়ার? তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এখানে একটা ডিএক্স দিলাম। এখন এই এমটা সবার সাথে গুণ আছে, থার্ড ব্র্যাকেট আমি ক্লোজ করলাম। কথা কি বুঝতে পারছো? এইভাবে এখন এখন তো খুব সোজা হয়ে গেল। তাহলে এম রাখলাম, থার্ড ব্র্যাকেট থাকবে, এখানে সাইন ইনভার্স এক্স, এই যে এক্স আছে এখানে একে ইন্টিগ্রেশন করলে কি হয়, আমি একবারে করলাম এক্স স্কয়ার বাই 2 হয়, কারণ তোমরা এটাগুলো জানো, এটা একবারে করে দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন থাকলো, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে 1/√1 মাইনাস এক্স স্কয়ার হয়, এটা তোমরা জানো। সাইন ইনভার্স এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো 1/√1 মাইনাস এক্স স্কয়ার হয়। তাহলে আমরা কি বলতেছি, সাইন ইনভার্স কে যে ডিফারেন্সিয়েশন করা যায় 1/√1 মাইনাস এক্স স্কয়ার হয়। আর এটা থেকে এটা কিভাবে হলো তো বুঝতে পারছোই, ইন্টিগ্রেশনের রুলসটা হচ্ছে এখানে যা পাওয়ার থাকবে সেই পাওয়ারের সাথে আরো 1 যোগ হবে, এখানে যদি 10 থাকতো তাহলে 11 হতো, 1 যোগ হবে বাই ওই জিনিসটা নিচে ভাগ হয়ে যাবে, পাওয়ারটাই নিচে ভাগ হয়ে যাবে, এটা তোমরা জানো, জাস্ট আমি এটা আর নতুন করে দেখালাম না। তারপরে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, তেমনি ভাবে এটাকে ইন্টিগ্রেশন করলে এরকম ভাবে এক্স স্কয়ার বাই 2 হয়, এক্স স্কয়ার বাই 2 হয়, ইনটু দেখো এই যে ডিএক্সটা এখন করে রাখলাম। ওকে, এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু এইটুকের কাজ শেষ, এখনো কিন্তু ইন্টিগ্রেশন এখানে বাদ আছে, তো আমরা কিন্তু এখানে আবার ইন্টিগ্রেশন করব। তো এখানে যদি আবার ইন্টিগ্রেশন করি, এখন খেয়াল করে দেখো যে আমি তোমাদেরকে কিছু বিষয় শেখাবো, কিভাবে কেন এটা করা লাগবে, কেন এটা করা লাগবে, সেই বিষয়গুলো তোমাদেরকে আমি এখন দেখাবো একটু। দেখো এখানে আমরা ধরবো, এখানেও আমরা কিন্তু ধরবো, কি ধরবো সে বিষয়টা তোমাদেরকে আমি এখন দেখাবো। সেটা হচ্ছে ধরাটা হচ্ছে যে তোমরা তো এটা এই বিষয়গুলো জানো, আমি একটু বিষয়টা বুঝাই। তোমরা তো এই বিষয়গুলো জানো যে সাইন স্কোয়ার থিটা
প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 হয়, এটা তোমরা জানো। তা আমি যে কোনো একটাকে যদি ধরি বা যে কোনো একটা রেখে দিই, মনে করো যে আমি এখান থেকে সাইন স্কোয়ার থিটাটাকে রাখলাম বা কজ স্কোয়ার থিটাটাকে রাখলাম, রেখে ওই পাশে গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এরকম হয় না? বলো, একটা যদি এই পাশে রাখি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। একমাত্র এই সূত্রের ক্ষেত্রে কিন্তু, অন্যগুলো কিন্তু সব প্লাস হয়। যখন তুমি মনে করো যে যদি আমি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 1 বলি, তাহলে কিন্তু যে কোনো একটাকে তুমি রাখতে চাইলে ওই পাশে কিন্তু সে প্লাস হয়ে যায়। যদি এভাবে রাখো তাহলে কিন্তু প্লাস হয়। আবার কোসেকের সূত্রের ক্ষেত্রেও প্লাস হয়, কিন্তু একমাত্র এই সূত্রের ক্ষেত্রে ওই পাশে মাইনাস হয়, মানে কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়। এখন একটু খেয়াল করে দেখো, তাহলে এই জিনিসটা বুঝতে পারতেছো যে আমাদের যে 1 হওয়ার সূত্র আছে মোট 3টা। এই যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু 1, তারপর সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল টু 1, আর কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1। তো পরে এই দুইটা সূত্রে এখানে কখনো মাইনাস আসবে না, সবসময় প্লাস আসবে। একমাত্র এই প্রথম সূত্রটার ক্ষেত্রেই এখানে আছে মাইনাস আসে, একমাত্র প্রথম সূত্রটার ক্ষেত্রে। তোমরা এটা জানো। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমাদের প্রশ্নটা দেখো রুট 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তা আমি এক্স একটা বিষয় যদি ধরি, সাইন থিটা বা কস থিটা যাই ধরি না কেন, মনে সাইন থিটা ধরলাম, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয় না? তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা সূত্র ফেলতে পারবো না? জি স্যার। হ্যাঁ, যার কারণে আমরা এখানে কিন্তু সাইন থিটা বা কস থিটা যে কোনো একটা ধরলে হবে, এটা ধরবো, কিন্তু অন্য কোনো ধরা লাগবে না, যাবে না। আমি কিন্তু যদি মনে করতাম যে ওকে ট্যান ধরবো বা কট ধরবো, ধরতে পারবো না। কারণ কট বা ট্যান ধরতে হলে অবশ্যই এরকম স্টাইল থাকা লাগবে, এরকম স্টাইলে হলে গেন আমরা ওটাকে ওইটা সমান কিছু বসাতে পারবো। যেহেতু এই ট্যান বা কট অন্য কিছু ধরলে ধরতে পারবো না, কারণ ওইরকম স্টাইলে নেই, সেক্ষেত্রে আমরা ওটা ধরবো না, ধরবো সেটাকে সাইন থিটা বা কস থিটা যাই বলো, আমি ধরবো এখানে সাইন থিটা। যদি সাইন থিটা ধরি তাহলে দেখো এটা সূত্রের মতো চলে আসে, কি হয় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখানে আমরা যে বিষয়টা ধরবো, যে আমরা এই অঙ্কটা একটু ধরা কাজ করা লাগবে, সেক্ষেত্রে জায়গা হবে কি না। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে ধরলাম, দেখো এখানে একটু নিচে ধরলাম, কি ধরবো তাহলে বললাম, ধরবো হচ্ছে সাইন থিটা। তার আমরা ধরলাম যে ধরি, দেখো এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, এটা আমরা ধরলাম। তো যদি ধরি তাহলে অবশ্যই সেরকম তখনকার মতোই, তাহলে একে ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স, আর সাইন থিটা মানে হচ্ছে কি করে যায়, সাইন থিটাকে কস থিটা ইনটু হচ্ছে ডি থিটা। একই রকম ভাবে আমরা এভাবে লিখতে পারি, মানে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম এখানে, তাহলে ডিএক্স ইকুয়াল টু কস থিটা ইনটু ডি থিটা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর না বুঝতে পারলে বলো, একদম আগেকার মতোই, একে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন 1 হয়, সাইন থিটা কি কস থিটা হয়, কিন্তু থিটাকে তো থিটা না, এক্স না, এই জন্য থিটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে ডি থিটা বাই ডিএক্স হয়, সেই ডিএক্সটা চলে আসছে এখানে, মানে একবার লিখে দিছি এটা। যদি প্রশ্ন থাকে করতে পারো এখানে, ঠিক আছে? তাহলে আমরা ধরো এই বিষয়গুলো আমরা ধরে নিলাম, ধরার পর এটা করলাম। তো এখন খেয়াল করে দেখো, এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এখানে কিন্তু আর মান টান বসানো লাগবে না, চেঞ্জ করা লাগবে না, কারণ এখানে কিন্তু মান নাই, আপার লিমিট বা লোয়ার লিমিটে কোনো মান নেই। ওকে, এখন খেয়াল করে দেখো, তাহলে এখানে 1 বাই, তাহলে আমরা ধরছিলাম কি এক্স সমান হচ্ছে সাইন থিটা, তাহলে এখান থেকে 1 মাইনাস আমরা লিখতে পারি কি সাইন স্কয়ার থিটা, এটা কিন্তু আমরা লিখতে পারি। এরপরে ইনটু এখানে আছে কি দেখো এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার মানে কি লিখতে পারি কি সাইন স্কয়ার থিটা বাই 2 ইনটু, আর ডিএক্স এর পরিবর্তে লিখতে পারবো কস থিটা ইনটু ডি থিটা, কস থিটা ইনটু আছে কি ডি থিটা। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো যে যদিও এখানে মনে হয় সম্ভবত আসবে না, আমি অন্য পেজে অন্য খাতা দেখাচ্ছি, আবার ওখানে শেষ হবে না অঙ্কটা। খেয়াল করে দেখো, অন্য খাতা আমি উঠাচ্ছি একই রকম ভাবে, কিছুই না, এম রাখলাম এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস, দেখো এখন এখন খেয়াল করে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি কজ স্কয়ার থিটা লেখা যায় না, 1 মাইনাস সাইন স্কয়ার মানে কজ স্কয়ার থিটা লেখা যায়। আবার রুট আছে, রুটটা কেটে দিয়ে শুধুমাত্র দেখো 1 বাই এখানে আছে কস থিটা হয়। হ্যাঁ, ইনটু এখানে লিখতে পারি কি সাইন স্কয়ার থিটা বাই 2 ইনটু কস থিটা ইনটু আছে ডি থিটা। আমি একবারে কাটতে পারতাম,
করলাম না, দেখো এরকম করে রাখলাম। এখন খেয়াল করে দেখো এই কস্টটা এই কস্টটা চলে যায়, এই কস্টটা চলে যায়। তাহলে মূলত থাকলো হচ্ছে m ইন্টু এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এইটা এই যে হাফ আছে না, আমি হাফটাকে সামনে দিলাম, এরকম ঝামেলা করা আছে সামনে দিলাম, দিয়ে এখানে মূলত থাকলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে কি ডি থিটা। কথা কি বুঝতে পারছো এই পর্যন্ত? আর এখানে জি থাকবে কি স্যার। টু। হ্যাঁ, এখন একটু খেয়াল করে দেখো, আসলে একে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, আমাদের যেটা আছে না একেও ইন্টিগ্রেশন করা সম্ভব না। সেজন্য বলতেছি না তোমাদেরকে ইন্টিগ্রেশন কিন্তু একটু জটিল আছে, তো ওটাকে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, ওইটাকে আমরা কিন্তু কি করব, সূত্র ফেলবো। তো সূত্র কিন্তু আবার শুধু এরকম নাই, সূত্র কেমন সূত্র আছে দেখো, সূত্রটা হচ্ছে এই 2 সাইন স্কোয়ার থিটা, এইটা সূত্র আছে। 2 সাইন স্কোয়ার থিটা মানে সূত্র লেখা যায় 1 মাইনাস কস 2 থিটা, এটুক সময় লেখা যায় 1 মাইনাস কস 2 থিটা। এখন দেখো এই 2টা কিন্তু ছিল না, আমি কিন্তু 2টা নিয়ে আসলাম এক্সট্রা করে, তাহলে এটা ব্যালেন্স করা লাগবে না? তাই ব্যালেন্স করতে হলে কি করতে হবে, 1 আর বাই 2 এটা লিখতে একটু হবে না? হ্যাঁ, মানে এখানে দিলাম, পরে আমি বাইরে দিয়ে দেবো, এরকম করা লাগবে না? কারণ এখানে 2 ছিল না। আর কেন আমরা 2 নিয়ে আসলাম, কারণটা হচ্ছে যে এই 2 ছাড়া এটা সূত্র ফেলানো যাবে না। কারণ আমরা জানি যে ওর একটা দুটো সূত্র আছে, সেটা তোমাদেরকে আমি অনেক অনেক সময় দেখাইছি। সূত্রটা কেমন আমি তোমাদেরকে বলি। একটা সূত্র হচ্ছে 1 প্লাস কস 2 থিটা ইকুয়াল টু লেখা যায় কস স্কোয়ার থিটা, আর একটা লেখা যায় 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা। কথা কি ক্লিয়ার বুঝেছ? এখন যেহেতু 2 সাইন স্কোয়ার থিটা আছে, তার মানে আমরা লিখতে পারবো 1 মাইনাস কস 2 থিটা। কথা ক্লিয়ার? তাহলে আমরা এটুকের পরিবর্তে কিন্তু আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সেটা লিখি। তাহলে এখন দেখো, তাহলে আমরা এটা ক্লোজ করলাম, তাহলে m এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস এই হাফ আর এই হাফ কত 1/4 হলো ইন্টিগ্রেশন, দেখো এইটুকের মান বললাম কি 1 মাইনাস কস 2 থিটা, এই যে দেখা আসলাম তোমাদেরকে, ইনটু ডি থিটা। এই তো ওকে, এরকম হলো। এখন খেয়াল করে দেখো আবার এখানে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4। এখন একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি 1 কে তুমি ইন্টিগ্রেশন করো, দেখো ডি থিটা এখানে অপারেটর হিসেবে আছে, তার মানে এখানে থিটা হবে, এটা জানার কথা, থিটা মাইনাস, কিন্তু 1 কে কিন্তু যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কিন্তু 0 হয়, ডিফারেন্সিয়েশন করলে 0 হয় থিটা, আর ইন্টিগ্রেশন করলে এখানে যেটা থাকবে সেটা হবে, মানে ডি থিটা থাকলে থিটা হবে, ডিএক্স থাকলে এক্স হবে, ডিজেড থাকলে জেড হবে, এরকম ভাবে হবে, তোমরা এগুলো জানো। তাহলে 1/4 এটাকে ইন্টিগ্রেশন করলে থিটা হলো মাইনাস, এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি হয়, ওইটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো কস কে করলে তোমরা জানো যে এটা আছে সাইন হয়, সাইন কে ডিফারেন্সিয়েশন করলে কস থিটা হয়, আর কস থিটাকে ইন্টিগ্রেশন করলে সাইন থিটা হয়। তাই কস থিটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে সাইন থিটা হয়, তাই সাইন 2 থিটা। তো এখানে যেহেতু আবার 2 থিটা আছে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কত হয়, 2 হয় না, সেই 2টা নিচে যা ভাগ হয়ে যায়। তোমাদেরকে আমি আবার বলি, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিন্তু এই 2টা এখানে গুণ আকারে থাকতো, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে উল্টা, এই 2টা এখানে ভাগ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আবার বলি দেখো, এই যে cos থিটাটা আছে এটাকে তুমি ইন্টিগ্রেশন করলে sin 2 থিটা হয়, ঠিক আছে, কিন্তু এখানে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো এই ডিফারেন্সিয়েশন করে যে মানটা পাবা, সেই মানটা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ হতো, বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এইটা ভাগ হয়ে যাবে। তা ভাগ হয়ে গেল, ওকে, আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখন জাস্ট কি করবা, ওই যে ধরছিলাম যে মানটা, সে মানটা কিন্তু বসাতে হবে, কারণ আমি তো ধরে নিছিলাম যে ওই যে কি ধরছিলাম, কোথায় ধরলাম দেখো, একটা ধরে নিছিলাম না, এক্স ইকুয়াল টু সাইন থিটা, দেখো এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরে নিছিলাম না, এই যে ধরে নিছিলাম, সেই মানটা কিন্তু বসাতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা হলে, তা দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হয় না, সাইন ইনভার্স এক্স হবে না? জি স্যার। হ্যাঁ, এখন তোমরা একটা কথা বলতে পারো, কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম, প্রথম অঙ্কটা আমি কিন্তু পরে আর এরকম চেঞ্জ করলাম না, দেখো আমি একটু দেখাই, এখানে তো ধরছিলাম, বাট পরে কি আমি চেঞ্জ করছি? করি নাই। কেন করি নাই? কারণ এখানে হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণ ছিল, এবং যার আমি লিমিটটাই চেঞ্জ করে দিয়েছি। যদি লিমিটটা না চেঞ্জ করতাম তাহলে ঠিক ওখানেও আমাদের এক্স সমান যে লন জেড ধরছিলাম, সেই লন জেড কিন্তু এখানে বসানো লাগতো, এখানে কিন্তু লন জেড বসানো লাগতো।
বুঝতে পারছো বিষয়টা? এক্স যে আমরা পেয়েছি সেই এক্স এর ক্ষেত্রে কিন্তু লনজেটটা বসানো লাগতো, কিন্তু যেহেতু আমি লিমিটটাই চেঞ্জ করে ফেলছি সেক্ষেত্রে আর আমার চেঞ্জ করা লাগলো না। বাট এখানে তো লিমিট টিমিট নাই, এখানে তো লিমিট নেই, যার কারণে ওটাকে কিন্তু চেঞ্জ করা লাগবে। তার মানে আমরা এই যে এক্স সমান যে সাইন থিটা ধরছিলাম সেটাকে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স লেখা যায়। সাইন ইনভার্স এক্স এটা কিন্তু লেখা যায়। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, জি তাহলে স্যার। আমরা আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা কি করবো এখন, জাস্ট একটু আর একটু কাজ করতে পারি, এই সাইন টু থিটাকে আর একটু ভাঙতে পারি, ভাঙা যায়, কারণ আমরা একটু ভেঙে ফেলি। কিভাবে ভাঙতে পারি দেখো, তোমরা এই সূত্রটাও জানো, এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই ফোর, থিটাটা পরে আমি বসাই। এই সাইন টু থিটাকে আমরা টু সাইন থিটা কস থিটা করতে পারি, এটা তোমরা জানো, টু সাইন থিটা কস থিটা। তাহলে এটা লিখতে পারি কি, টু সাইন থিটা কস থিটা, এটা কিন্তু লেখা যায়। এটা কিন্তু সূত্র একটা, তার নিচে যদি টু থাকে এই টু কাটা দাও, মানে আরো সোজা হয় বিষয়টা, আরো সোজা হয়। তাহলে মূলত কি আসলো, এম ইন্টু এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স, এখন মানটা আমরা বসাই দিব, মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু এই থিটার মানটা কি বললাম, সেটার মানটা হবে কি সাইন ইনভার্স এক্স। কথা কি বুঝতে পারছো সেটা? সেটার মানটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। তো এখন এটা বসালাম। আর একটা কথা হচ্ছে থাকলো কি, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হলো, প্লাস ওয়ান বাই ফোর। এখন এখানে সাইন থিটা, এই থিটার মানটা কিন্তু আমরা কি বলতেছি, সাইন ইনভার্স এক্স। এখানে সাইন বসালাম, ওকে, সাইন বসালাম ইনটু থিটার মানটা দেখো সাইন ইনভার্স এক্স। কথা কি বুঝতে পারছো? সাইন ইনভার্স এক্স ইনটু, আবার কিন্তু কস থিটা আসছে, মানে একটু ঝামেলা আবার আছে। এই কস থিটা কিন্তু আবার চেঞ্জ করা যায়, কিভাবে চেঞ্জ করে দেখো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এখন তাহলে তাহলে খেয়াল করে দেখো, যদি আমাদের এইটা হয়ে থাকে তাহলে আমাদের এখান থেকে অবশ্য মান বসালেও হতো, সমস্যা হতো ছিল না, কারণ ওটা করা যেত এটা। তো এখন খেয়াল করে দেখো, আমরা এটাকে ক্লোজ করলাম, তাহলে এখান থেকে এম রাখলাম ইন্টু এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই ফোর সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এরপর দেখো এই যে এইটা এবং এটা কেটে যায়, সাইন এবং সাইন ইনভার্স কেটে যায়, থাকলো কত, ওয়ান বাই ফোর ইন্টু হচ্ছে এক্স। কথা ক্লিয়ার? জি স্যার। ওয়ান বাই ফোর রাখলাম, সাইন আর সাইন ইনভার্স কেটে যায়, থাকে শুধু এক্স। এখন এখানে আবার মানটা বসাতে হবে, এখানে যদি মানটা বসাও তাহলে ইন্টু রুট ওয়ান মাইনাস এই যে সাইন থিটা আছে, তাহলে আমরা কিন্তু ওইটাকে আবার আর এক লাইন যদি আমি করি, দেখো তো এভাবে করা যায় না, এভাবে কি করা যায়, এটাকে জি স্যার। সাইন স্কোয়ার থিটাকে সাইন থিটা হোল স্কয়ার করা যায়। তো এটা আমরা এটা এখানে লিখলাম, তাহলে এখান থেকে আবার অঙ্কটা একটু বড়, তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই ফোর সাইন ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই ফোর এক্স, এটা আমরা লিখলাম ইনটু, খেয়াল করে দেখো এখানে ওয়ান মাইনাস সাইন থিটা, আগেও সাইন থিটা ছিল, তার পরিবর্তে কিন্তু আমরা এই যে শুধুমাত্র এক্স লিখছিলাম, অর্থাৎ এখান থেকে সাইন লিখলাম আর থিটার পরিবর্তে লিখলাম হচ্ছে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, থিটার পরিবর্তে লিখলাম হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাকে এরকম করে আমরা হোল স্কয়ার করতে পারি, এটাকে হোল স্কয়ার করে দিতে পারি। তো এখন তাহলে এটা কেটে গেল, তাহলে থাকতেছে মূলত এইটুকু, শেষ আর দরকার নেই, এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই ফোর সাইন ইনভার্স এক্স, তারপর দেখো প্লাস ওয়ান বাই ফোর ইন্টু এক্স ইন্টু রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেখো বুঝো নাকি, এটা আমাদের অ্যান্সার এখানকার। দিয়ে এখানে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। তোমরা কি বুঝতে পারছো এই বিষয়টা? জি স্যার। দেখো মানে অনেক বড় অঙ্ক, বাট কিন্তু দেখো মানে এত কঠিন না, কিন্তু ভাবে এভাবে করে যেতে হবে, এভাবে করে গেলে আস্তে 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 তোমার কিন্তু মিলে যাবে। আমাদের এখানকার এখানে এটাই অ্যান্সার। এখানে তো দেখো এটা কিন্তু গুণ, এর সাথে এই যে ওয়ান বাই ফোর ইন্টু এক্স ইন্টু এটা কিন্তু কোনো জায়গা হয়নি বলে নিচে লিখে দিছি আমি। ঠিক আছে, তোমাদের কি কোনো সমস্যা আছে অঙ্কটা বুঝতে কোথাও?
না স্যার, কিন্তু অনেক বড় ম্যাথটা। হ্যাঁ, অনেক বড় অঙ্কটা হবেই তো, মানে কিছু কিছু অঙ্ক আছে অনেক বড় আছে। তো আমরা কিন্তু এভাবে ঠিক করতে পারি। তাহলে অঙ্কটা হলো, এখন কয় মিনিট সময় আছে? 2 মিনিট। ওইটা তো দেখছি হবে না অঙ্কটা 2 মিনিটে, সময় তো নেই। খেয়াল করে দেখো, পরে যে একটা অঙ্ক দেওয়া ছিল আমাদের, গ নম্বর প্রশ্নটা। গ নম্বর প্রশ্নটা তো শেষ হবে না, কেমন ছিল দেখো। গ নম্বর প্রশ্নটা বলতেছে যে যদি বি গ্রেটার দেন এ হয়, এখানে একটা কিসের এটা দেখো, একটা উপবৃত্তের একটা ইকুয়েশন দেওয়া আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা কিন্তু একটা উপবৃত্তের সমীকরণ। এখন বলতেছে যে যদি বি গ্রেটার দেন এ হয়, বিটা যদি এর চেয়ে বড় হয়, তবে উদ্দীপকে প্রদত্ত বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের অর্ধাংশের ক্ষেত্রফল বের করো। তোমাকে এই প্রশ্নটা করা হচ্ছে। যে আমাদের বিষয়টা কি তোমাকে একটু চিত্রটা আঁকালে ভালো বুঝতে পারবা। এখানে যে চিত্রটা হবে কেমন, এখানে যে এই যে উপবৃত্তটা আছে, এখানে বলতেছে বি এর মানটা হবে বড়, বির মানটা হবে বড় আর এর মানটা হবে ছোট। অর্থাৎ তাহলে চিত্রটা ঠিক এরকম হওয়ার কথা না বলো? এটা যদি এক্স এক্স প্রাইম, এটা ও ও ও ওয়াই ওয়াই প্রাইম, আমরা যদি একটু বড় করে দিই, এটা ওয়াই ওয়াই প্রাইম। দেখো বলতেছে এখানে চিত্রটা যে বি গ্রেটার দেন এ, বিটা হচ্ছে এর থেকে বড়। তাহলে এখন খেয়াল করে দেখো, চিত্রটা হবে হচ্ছে তোমার এই যে এইভাবে, এইভাবে। অর্থাৎ এই বির দিকে হবে বড় আর এর দিকে হবে ছোট। যদিও আমরা নিচে একটু নামার কথা ছিল, কারণ এখানে বেশি হয়ে গেছে, এখানে একটু কম হয়ে গেছে। ধরে নাও যে এদিকেও যা আছে এদিকেও তা আছে, মানে একটা পার্থক্যটা বুঝতে পারতেছে যে বি গ্রেটার দেন এ বলতে কি বোঝায়। বি গ্রেটার দেন এ বলতে বোঝায় বির দিকে হবে, মানে ওয়াই অক্ষের বির দিকে হবে বড় টার্ম, মানে এটা হবে হচ্ছে তোমার বৃহৎ অক্ষ, এটা হবে ক্ষুদ্র অক্ষ। যদি এ গ্রেটার দেন বি বলতো, যদি এ গ্রেটার দেন বি বলতো, চিত্রটা কেমন হতো? তখন চিত্রটা হচ্ছে তোমার এইভাবে হতো। খেয়াল করে দেখো, এইভাবে হতো চিত্রটা। কেন এভাবে হতো? কারণ দেখো, এটাকে বলা হয়েছে যে বৃহৎ অক্ষ আর এটুকে বলে ক্ষুদ্র অক্ষ। তাই বৃহৎ অক্ষের মানটা বড়, মানে এদিকে বড় হবে, আর ক্ষুদ্র অক্ষের মানটা হবে ছোট। কিন্তু এখানে যে প্রশ্নটা বলতেছে বি গ্রেটার দেন এ, মানে বিটা হবে বড় আর এটা হবে ছোট। তার মানে কি, এটা হবে বৃহৎ অক্ষ আর এটা হবে কি ক্ষুদ্র অক্ষ। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এখন এরকম যে জি স্যার। চিত্র আঁকানো আছে, এখন বলতেছে তোমাকে যে এর অর্ধাংশের ক্ষেত্রফল বের করো। মানে এখানে যে আবদ্ধ একটা ক্ষেত্র হলো তার অর্ধাংশ। তো অর্ধাংশ তোমার এদিকেও হয়, এদিকেও হয়, উপরেও হয়, নিচেও হয়। তো আমি একটা অংশ বের করলে হবে। তো মনে করো যে আমি যদি বের করতে চাই এই দিকের অংশটা, এই দিকের অংশটা যদি আমি বের করতে চাই, এই দিকের অংশ যদি বের করতে চাই, তাহলে আমি খেয়াল করে দেখো, যদি আবার আবার চিন্তা করো, যদি আমি মনে করি যে